বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা অংশের যেই টপিক থেকে তুমি কিন্তু একটি প্রশ্ন নিশ্চিত কমন পাবা। এই যে দেখতে পাচ্ছ বাংলা ভাষা উৎপত্তি যোগ্য বিভাগে ধ্বনি শব্দ বাক্য ভাষার যে বিবিধ যে আলোচনা, এখান থেকে কিন্তু পরীক্ষায় নিয়মিত একটি প্রশ্ন আসছে। সুতরাং 1 নম্বর কমন পাওয়ার জন্য আমি অনুরোধ করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার এই 1 নম্বর সুনিশ্চিত। আচ্ছা, আমরা শুরু করি। দেখো, উৎপত্তি, বাংলা ভাষার উৎপত্তি কিভাবে হলো বা কোথা থেকে হলো। রাইট, বাংলা ভাষার উৎপত্তি প্রথমত ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি। ইন্দো ইউরোপীয়। এখন এই ইন্দো ইউরোপীয়র আবার দুটি শাখা রয়েছে, একটা হলো কেন্তুম আর একটা হলো শতম শাখা। শতম এবং কেন্তুম, হ্যাঁ। তো বাংলা ভাষা আসছে মূলত শতম থেকে, তাহলে কেন্তুমটাও কিন্তু আমাদের জানতে হবে। কেননা কেন্তুমের দুটি শাখা রয়েছে যেটা আমাদের এশিয়ার অন্তর্গত। এই কারণে এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় যে কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত। তো এটা জেনে রাখো, একটা হলো হিত্তিক ও তুখারিক। হিত্তিক ও তুখারিক হলো আমাদের কেন্তুমের দুটি শাখা যেটা এশিয়ার অন্তর্গত। তো এখান থেকে প্রশ্ন আসলে এটাই হবে। তো বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় আর যেই শাখা হলো শতম, সেই শতমের আর একটা শাখা হলো আর্য শাখা। আর্য, শতমের অনেকগুলো শাখা, তার মধ্যে একটা শাখা হলো আর্য। সেই আর্যর আবার অনেকগুলো শাখার মধ্যে একটা শাখা হলো প্রাচীন ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্য। তো প্রাচীন ভারতীয় আর্যর আবার অনেকগুলো শাখা আছে, তার মধ্যে দুটো শাখা হচ্ছে মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত। আর একটা শাখা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। হ্যাঁ, গৌড়ীয় প্রাকৃত। এখন এই দুটো আমি কেন লিখলাম, কারণ আমাদের ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাদের মধ্যে একটি মতভেদ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন গৌড়ীয় প্রাকৃত, এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলছেন মাগধী প্রাকৃত। এই কারণে আমি দুটো লিখলাম, ঠিক আছে। তো দুজনের নাম উল্লেখ করে যদি আসে তাহলে এই যদি কনফিউশন তৈরি না হয় এই জন্য। তো মাগধী প্রাকৃত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি গৌড়ীয় প্রাকৃত। গৌড়ীয় প্রাকৃত হচ্ছে আবার গৌড়ীয় প্রাকৃতর আরেকটা শাখা হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ। গৌড়ীয় অপভ্রংশ, গৌড়ীয় অপভ্রংশের আর একটা শাখা হচ্ছে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী, হ্যাঁ। এই বঙ্গ কামরূপী থেকে ফাইনালি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমরা পেয়েছি। ওকে, তাহলে বাংলা ভাষা কোথা থেকে আসছে? ইন্দো ইউরোপীয় ভাষা। বাংলা ভাষা কোথা থেকে আসছে? শতম থেকে। বাংলা ভাষা কোথা থেকে আসছে? আর্য থেকে। বাংলা ভাষা কোথা থেকে আসছে? প্রাচীন ভারতীয় আর্য থেকে। বাংলা ভাষা কোথা থেকে? গৌড়ীয় প্রাকৃত অথবা মাগধী প্রাকৃত। বাংলা ভাষা কোথা থেকে? গৌড়ীয় অপভ্রংশ, বঙ্গ কামরূপী, তারপরে বাংলা। সুতরাং প্রশ্ন যেভাবেই আসুক, বাংলা তুমি এখানে ইন্দো ইউরোপীয় দেখতে পারো, বাংলা এখানে শতম হতে পারে, বাংলা এখানে আর্য হতে পারে, বাংলা এখানে প্রাচীন ভারতীয় আর্য হতে পারে, বাংলা এখানে গৌড়ীয় প্রাকৃত অথবা মাগধী প্রাকৃত, গৌড়ীয়, বঙ্গ কামরূপী। প্রশ্ন যেভাবেই আসুক না কেন এই সিরিয়ালটা বা এই ক্রমটা তোমার মুখস্থ থাকতে হবে যে এই ক্রমটা ফলো করে বাংলা ভাষা আসছে। তো অপশনে এখান থেকে যেটাই থাকুক উত্তর কিন্তু সেটাই হবে। ওকে, এখন আসে যোগ বিভাগ। তাহলে বাংলা ভাষা প্রাথমিকভাবে যোগ বিভাগ করলে আসে 3টি যুগ। প্রাচীন যুগ, আর একটা হলো মধ্যযুগ, আর একটা হলো আধুনিক যুগ। প্রাচীন, মধ্য আর আধুনিক এই 3টি যুগে প্রাথমিকভাবে ভাগ করা হয়েছে। তো প্রাচীন যুগ 650 থেকে 1200। এই মতটা হয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামত। হ্যাঁ, এই মতটা কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলছেন 950 থেকে 1200। 650 থেকে আমাদের বাংলা ভাষার যে প্রাচীন আমাদের যে যোগ বিভাগ, সেই যোগ বিভাগের যে প্রাচীন যুগ সেটা 950 থেকে 1200 বলছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর 950 থেকে 1200 পর্যন্ত বলছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো এইটা আমরা এই 650 এটা কি আবার শতাব্দীও আসতে পারে, সাল না এসে অনেক সময় কি শতাব্দী আসে, সেক্ষেত্রে এটা কি সপ্তম শতাব্দী। সপ্তম শতাব্দী, আর এটা কি তাহলে দশম শতাব্দী। ওকে, দশম শতাব্দী, এটা সপ্তম শতাব্দী আর এটা দশম শতাব্দী। আচ্ছা, তারপর মধ্যযুগ। এই মধ্যযুগটা হলো 1201 থেকে 1800। 1201 থেকে 1800 এটা নিয়ে কোনো মতভেদ নাই। আধুনিক যুগটা হচ্ছে 1801 থেকে বর্তমান।
1801 থেকে বর্তমানকে আমরা বলি আধুনিক যুগ, আর মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800। মধ্যযুগের আবার দুইটা বিভাগ রয়েছে, একটা হলো অন্ধকার যুগ। অন্ধকার যুগ আমাদের বাংলা যখন তুর্কিরা আগমন করে তখন এদেশে যারা সাহিত্য চর্চা করতেন তারা আসলে জানের ভয়ে এদেশ ছেড়ে তখন নেপালে আশ্রয় নেয়। তো তারা আসলে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, এই কারণে তারা আসলে যখন তুর্কিরা আগমন করে অর্থাৎ মুসলিম যুগের শাসন শুরু হয় তখন কিন্তু তারা প্রাণের ভয়ে পালিয়ে যায়। তখন সাহিত্য চর্চা বন্ধ ছিল, এই কারণে অর্থাৎ উল্লেখযোগ্য কোনো সাহিত্য পাওয়া যায় না, এই কারণে এটাকে অন্ধকার যুগ বলা হয়। তো এটার অন্ধকার যুগের সময় হচ্ছে 1201 থেকে 1350। এই 150 বছর হলো অন্ধকার যুগ। এই অন্ধকার যুগটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে এবং বেশি বেশি আসে, ঠিক আছে, অন্ধকার যুগ। আর একটা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। যুগ সন্ধিক্ষণ, হ্যাঁ, যুগ সন্ধিক্ষণ। তো যুগ সন্ধিক্ষণ হচ্ছে 1760 থেকে 1860। এই না এটা মধ্যযুগ না এটা আধুনিক যুগ, মানে এই যুগে যে সাহিত্য রচনা হয়েছিল এটা না মধ্যযুগের সাহিত্যের কাতারে পড়ে না আধুনিক যুগের সাহিত্যের কাতারে পড়ে, এই কারণে এটা বলে যুগ সন্ধিক্ষণ। তো যুগ সন্ধিক্ষণের সময়টা হচ্ছে 660 থেকে 1860। যুগ সন্ধিক্ষণের একজন কবি আছেন, যুগ সন্ধিক্ষণের কবিকে এটাও কিন্তু অনেক সময় আছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত। আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু মনে করিয়েন না, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু আধুনিক যুগের কবি। তো ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে আমাদের যুগ সন্ধিক্ষণের কবি। ক্লিয়ার? ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখবো, দেখেন ধ্বনি শব্দ বাক্য ভাষার বিদ, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন হয়, প্রচুর পরিমাণে। সুতরাং আপনারা আরেকটু ধৈর্য ধরেন, আরেকটু পরেই আমাদের লেসনটা শেষ হবে আই হোপ। সো দেখেন ধ্বনি শব্দ বাক্য ভাষার বিবিধ। তো ধ্বনিটা কি? ধ্বনিটা সাধারণত আমরা যেটা উচ্চারণ করি সেটাই ধ্বনি, রাইট? বাকযন্ত্রের সাহায্যে যেটা উচ্চারণ করি সেটাই ধ্বনি। এই ধ্বনিকে যখন লিখিত আকারে প্রকাশ করি তখন সেটাকে আমরা বলি বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্ন বলি। ধ্বনি নির্দেশক চিহ্ন কি? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। মনে থাকবে, ধ্বনি নির্দেশক চিহ্ন কি? বর্ণ। এখান থেকে আর কোনো প্রশ্ন নাই, ধ্বনি নির্দেশক চিহ্ন শুধু বর্ণ বলে। এখন আসেন শব্দ। শব্দ তৈরি হয় কিভাবে? এই যে ধ্বনি নির্দেশক যে চিহ্ন বর্ণ হয়, সেই বর্ণ একাধিক বর্ণ মিলে একটা শব্দ হয়, রাইট? একাধিক বর্ণ মিলে একটা শব্দ হয়। আবার একাধিক শব্দ মিলে কি হয়? একটা বাক্য হয়। আবার একাধিক বাক্য মিলে তখনই আমাদের কি হয়? ভাষা হয়। এইভাবে যাচ্ছে। ধ্বনি নির্দেশক চিহ্ন তো বর্ণ, সেই একাধিক বর্ণ মিলে শব্দ হয়, সেই একাধিক শব্দ মিলে বাক্য হয়, সেই একাধিক বাক্য মিলে আবার কি হয়? ভাষা হয়। এখন এই দেখেন এখানেই খেলাটা কিন্তু এখানেই। আমরা বলতে পারি যে শব্দের মূল উপাদান, শব্দের মূল উপাদান, মূল উপকরণ, ওকে, শব্দের ক্ষুদ্রতম একক, এগুলো ক্ষুদ্রতম একক, এগুলো নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। আবার বাক্যের মূল উপাদান, বাক্যের মূল উপকরণ, বাক্যের ক্ষুদ্রতম একক, আর ভাষার মূল উপাদান, ভাষার মূল উপকরণ, এগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন হয়। সুতরাং এই কনফিউশনটা ক্লিয়ার করে নেন। দেখেন শব্দের মূল উপাদান, শব্দের মূল উপকরণ, শব্দের ক্ষুদ্রতম একক, এই তিনটার অ্যান্সারেই একটি হবে, সেটা হচ্ছে ধ্বনি। কারণ ধ্বনি থেকেই মূলত শব্দ তৈরি হয়। এই কারণে শব্দের মূল উপাদান, শব্দের মূল উপকরণ, শব্দের ক্ষুদ্রতম একক, এটার অ্যান্সার কিন্তু একটাই, সেটা হচ্ছে কি? ধ্বনি। ধ্বনি। ওকে, এখন যদি বলি আমি বাক্যের কি, বাক্যের মূল উপাদান কি? কারণ শব্দ থেকে যেহেতু বাক্য তৈরি হয়, বাক্যের, হ্যাঁ, বাক্যের মূল উপাদান, বাক্যের মূল উপকরণ, বাক্যের ক্ষুদ্রতম একক কি? শব্দ থেকে যেহেতু বাক্য তৈরি হয়, এই কারণে এটার তিনটার অ্যান্সারই কি? শব্দ। কারণ বাক্য আপনারা জানেন শব্দ থেকে তৈরি হয়, এই কারণে বাক্যের মূল উপাদান শব্দ, বাক্যের মূল উপকরণ শব্দ, বাক্যের ক্ষুদ্রতম একক কি? শব্দ। এখন আসেন ভাষা। তাহলে ভাষা কি হচ্ছে? ভাষা, হ্যাঁ, ভাষার মূল উপাদান, ভাষার মৌলিক উপাদান। এই এখানে একটা কনফিউশন আছে। দেখেন ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান কিন্তু ধ্বনি, কিন্তু ভাষার মূল উপকরণ হলো বাক্য, আর ভাষার মৌলিক উপাদান আবার শব্দ।
বাক্যের যদি মূল উপকরণ হয় অথবা মূল উপকরণ হয়, মূল উপাদান হয়, মৌলিক এই আরেকটা ছিল ক্ষুদ্রতম একক হয়, তাহলে হচ্ছে শব্দ। আর শব্দের মূল উপাদান, শব্দের মূল উপকরণ, শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। কিন্তু ভাষার ক্ষেত্রে দেখেন তিন ধরনের। ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ বাক্য, ভাষার মৌলিক উপাদান হলো শব্দ। তো কনফিউশনটা মূলত এখানেই তৈরি হয়, পরীক্ষার হলে অনেক প্রেশারের কারণে আসলে মনে রাখা যায় না। তো আমি একটি সহজ টেকনিক শিখাই দিই, সেটা হচ্ছে দেখেন উপকরণ লিখতে ক আছে, তাই এটা হবে বাক্য। উপকরণ, বাক্যের উপকরণ না উপাদান, উপকরণ, এটাই তো কনফিউশন। তো উপকরণে ক আছে তাই বাক্য হবে, ক্লিয়ার? উপকরণে কি আছে? ক আছে তাই বাক্য হবে। আর উপাদানে ধ্বনি হবে, উপাদানে ধ্বনি হবে, উপকরণে বাক্য আছে। তো একটা বাক্য একটা ধ্বনি, আর একটা বাদ দিলে সেটা থাকে মৌলিক উপাদান, সেটা হলো শব্দ। মৌলিক উপাদানে কি হবে? শব্দ। শুধুমাত্র মনে রাখবেন যে উপকরণ, তো ক আছে এখানে তাই এটা বাক্য হবে। উপাদানে ধ্বনি হইলে মৌলিক উপাদান একটা থাকে, সেটাই হলো শব্দ। এই ছিল আমাদের আজকের আলোচনা। আই হোপ আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। এরকম এরকম বাংলার নিয়মিত ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। সুতরাং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক পেজে আসো তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। ভবিষ্যতে এরকম অ্যাডমিশন টেস্ট কেন্দ্রে কিন্তু অনেক লেসন নিয়ে, অনেক টেকনিক নিয়ে ইনশাল্লাহ হাজির হব। তো সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।